পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়। মূল উপন্যাস। খালের ধারে প্রকাণ্ড বটগাছটার গুড়িতে ঠেস দিয়া হারু ঘোষ দাঁড়াইয়া ছিল। আকাশের দেবতা সেইখানে তাহার দিকে চাহিয়া কটাক্ষ করিলেন। হারুর মাথার কাঁচা পাকা চুল আর মুখের বসন্তের দাগ ভরা রুক্ষ চামড়া ঝলসিয়া পুড়িয়া গেল। সে কিন্তু কিছুই টের পাইল না। শতাব্দীর পুরাতন তরুটির মুখ অবচেতনার সঙ্গে ৫১ বৎসরের আত্মমমতায় গড়িয়া তোলা চিন্ময় জগৎটি তাহার চোখের পলকে লুপ্ত হইয়া গিয়াছে। কটাক্ষ করিয়া আকাশের দেবতা দিগন্ত কাঁপাইয়া এক হুঙ্কার ছাড়িলেন। তারপর জোরে বৃষ্টি চাপিয়া আসিল। বটগাছের ঘন পাতাতেও বেশিক্ষণ বৃষ্টি আটকাইল না। হারু দেখিতে দেখিতে ভিজিয়া উঠিল। বটগাছের ঘন পাতাতেও বেশিক্ষণ বৃষ্টি আটকাইল না। হারু দেখিতে দেখিতে ভিজিয়া উঠিল। স্থানটিতে ওজনের ঝাঁঝালো সামুদ্রিক গন্ধ ক্রমে মিলাইয়া আসিল। অদূরের ঝোপটির ভিতর হইতে কেয়ার সুমিষ্ট গন্ধ ছড়াইয়া পড়িতে আরম্ভ করিল। সবুজ রঙের সরু লিকলিকে একটা সাপ একটি কেয়াকে পাকে পাকে জড়াইয়া ধরিয়া আচ্ছন্ন হইয়াছিল। গায়ে বৃষ্টির জল লাগাই ধীরে ধীরে পাক খুলিয়া ঝোপের বাহিরে আসিল। ক্ষণকাল স্থিরভাবে কুটিল অপলক চোখে হারুর দিকে চাহিয়া থাকিয়া তাহার দুই পায়ের মধ্য দিয়াই বটগাছের কোটরে অদৃশ্য হইয়া গেল। হারুকে সহজে এখানে কেহ আবিষ্কার করিবে এরূপ সম্ভাবনা কম। এদিকে মানুষের বসতি নাই, এদিকে আসিবার প্রয়োজন কাহারও বড় একটা হয় না। সহজে কেহ আসিতেও চায় না। গ্রামের লোক ভয় করিতে ভালোবাসে। গ্রামের বাহিরে খালের এপারের ঘন জঙ্গল ও গভীর নির্জনতাকে তাহারা ওই কাজে লাগাইয়াছে। ভূতপ্রেতের অস্তিত্ব হয়তো গ্রামবাসীরই ভীরু কল্পনায়, কিন্তু স্থানটি যে সাপের রাজ্য তাতে আর সন্দেহ নাই। দিনের আলো বজায় থাকিতে থাকিতে বাজিতপুরের দু-একটি সন্ন্যাসী পথিক মাঠ ভাঙিয়া আসিয়া ঘাসের নিচে অদৃশ্যপ্রায় পথরেখাটির সাহায্যে পথ সংক্ষেপ করে বলিয়া কহিয়া কাহারও নৌকায় খাল পার হইলেও গাওদিয়ার সড়ক গ্রামে পৌঁছিতে আর আধ মাইলও হাঁটিতে হয় না। চন্দ্রিমা মাঝে মাঝে দুপুরবেলা এদিকে কাঠ কুড়াইতে আসে। যামিনী কবিরাজের চেলা সপ্তাহে একদিন গুলমলতা কুড়াইয়া লইয়া যায়। কার্তিক অগ্রহায়ণ মাসে ভিন গাঁয়ের সাপুড়ে কখনো সাপ ধরিতে আসে। আর কেহ ভুলিয়াও এদিকে পা দেয় না। বৃষ্টি থামিতে বেলা কাবার হইয়া আসিল। আকাশের এক প্রান্তে ভীরু লজ্জার মতো একটু রঙের আভাস দেখা দিল। বটগাছের শাখায় পাখিরা উড়িয়া আসিয়া বসিল এবং কিছু দূরে মাটির গায়ের গর্ত হইতে উইয়ের দলকে নবোদ্গত পাখা মেলিয়া আকাশে উড়িতে দেখিয়া হঠাৎ আবার সেই দিকে উড়িয়া গেল। হারুর স্থায়ী নিস্পন্দতায় সাহস পাইয়া গাছের কাঠবিড়ালিটি একসময় নিচে নামিয়া আসিল। ওদিকে বুদি গাছের ডালে একটা গিরগিটি কিছুক্ষণের মধ্যে অনেকগুলি পোকা আয়ত্ত করিয়া ফেলিল। মরা শালিকের বাচ্চাটিকে মুখে করিয়া সামনের মাঠ দিয়া ছপছপ করিয়া পার হইয়া যাওয়ার সময় একটা শিয়াল বারবার মুখ ফিরাইয়া হারুকে দেখিয়া গেল। ওরা টের পায়, কেমন করিয়া টের পায় কে জানে। শশী বলিল, নৌকা এদিকে ওদিকে সরিয়ে নিয়ে যা গোবর্ধন, ওই শেওড়া গাছটার কাছে এখান দিয়ে নামানো যাবে না। বটগাছটার সামনাসামনি খালের পাড় অত্যন্ত ঢালু, বৃষ্টিতে পিছলও হইয়া আছে। গোবর্ধন লগি ঠেলিয়া নৌকা পাশের দিকে সরাইয়া লইয়া গেল। ৭ মাইল তফাতে নদীর জল ২৪ ঘণ্টায় ৩ হাত বাড়িয়াছে। খালের স্রোতও বড় কম নয়। শেওড়া গাছের একটা ডাল ধরিয়া ফেলিয়া নৌকা স্থির করিয়া গোবর্ধন বলিল, আপনি লায়ে বসবে? এসো বাবু, আমি লাবাচ্ছি। শশী বলিল, দূর হতভাগা, তোকে ছুতে নেই। গোবর্ধন বলিল, ছুলাম-বা, কে জানছে আপনি ও ধ্বংস মোড়াটাকে লাবাতে পারবে কেন? শশী ভাবিয়া দেখিল, কথাটা মিথ্যা নয়। পড়িয়া গেলে হারুর সর্বাঙ্গে কাদামাখা হইয়া যাইবে। তার চেয়ে গোবর্ধন ছুঁইলে সবের আর এমনই কি বেশি অপমান। অপঘাতে মৃত্যু হইয়াছে, মুক্তি হারুর। গোবর্ধন ছুঁইলেও নাই, না ছুঁইলেও নাই। আয় তবে দুইজনে ধরেই নামাই। গাছের সঙ্গে টেনে নৌকা বান, সরে গেলে মুশকিল হবে। আচ্ছা, আলোটা আগে জেলে নে গোবর্ধন। অন্ধকার হয়ে এল। আলো জ্বালিয়া শেওড়া গাছের সঙ্গে নৌকা বাঁধিয়া গোবর্ধন উপরে উঠিয়া গেল। দুজনে ধরাধরি করিয়া হারুকে তাহারা সাবধানে নৌকায় নামাইয়া আনিল। শশী নিশ্বাস ফেলিয়া বলিল, দে নৌকো খুলে দে গোবর্ধন, আর দেখ ওকে তুই
আর ছুসনে আমার ছোবার দরকার। শশী শহর হইতে ফিরিতেছিল। নৌকায় বসিয়া এসে দেখিতে পায় খালের মনুষ্যবর্জিত তীরে সন্ধ্যার আবছা আলোয় গাছে ঠেস দিয়া ভূতের মতো একটা লোক দাঁড়াইয়া আছে। পাগল ছাড়া এ সময় সাপের রাজ্যে মানুষ ওভাবে দাঁড়াইয়া থাকে না। শশীর বিস্ময় ও কৌতূহলের সীমা ছিল না। হাঁক ডাক দিয়া সাড়া না পাইয়া গোবর্ধনকে সে নৌকা ভিড়াইতে বলিয়াছিল। গোবর্ধন প্রথমটা রাজি হয় নাই। এখানে এমন সময় মানুষ আসিবে কোথা হইতে? শশীরও চোখের ভুল। সত্য সত্যই সে যদি কিছু দেখিয়া থাকেও ওই কিছুটির ঘনিষ্ঠ পরিচয় লইয়া আর কাজ নাই। মানে এবার বাড়ি ফেরাই ভালো। কিন্তু শশী কলিকাতার কলেজে পাস করিয়া ডাক্তার হইয়াছে। গোবর্ধনের কোনো আপত্তিই সেখানে তুলে নাই বলিয়াছিল। ভূত যদি হইতো বেঁধে এনে পোষ মানাবো গোবর্ধন। নৌকা ফেরা। তখনও আকাশে আলো ছিল। হারুর চারিপাশে কচু পাতায় আটকানো জলের রূপালি রূপ একেবারে নিবিয়া যায় নাই। কাছে গিয়া হারুকে দেখিবা মাত্র শশী চিনিতে পারিয়াছিল। ওরে গোবর্ধন, এ যে আমাদের হারু। এখানে ও এলো কি করে? গোবর্ধনের মুখে অনেকক্ষণ কথা সরে নাই। শেষে সব হয়ে চাপা গলায় জিজ্ঞাসা করিয়াছিল, মরে গেছে নাকি ছোটবাবু? মরে গেছে, বাজ পড়েছিল। আহা, চুলগুলো বেবাক জ্বলে গেছে। ও হারুর বদলে আর কেহ হইলে যে মানুষটা মরিয়া গিয়াছে তাহার চুলের জন্য গোবর্ধনকে শোক করিতে শুনিয়া শশীর হয়তো হাসি আসিত। কিন্তু গ্রামের বাহিরে হারুকে এ অবস্থায় আবিষ্কার করিয়া তাহার মনে অত্যন্ত আঘাত লাগিয়াছিল। হারুর মেয়ে ছেলে আছে, আত্মীয় বন্ধু আছে, সকলের চোখের আড়ালে একটা গাছের নিচেও ওর একা একা মরে যাওয়া কি শোচনীয় দুর্ঘটনা? গোবর্ধনের কথায় তাহার মন আরো বিষণ্ণ হইয়া গেল। গোবর্ধনের বুকের মধ্যে টিপটিপ করিতেছিল। এখানে দাঁড়িয়ে থেকে আর কি হবে ছোটবাবু? গায়ে খবর দিকে চলো। এমনিভাবে ফেলে রেখে চলে যাব গোবর্ধন? তার আর করছো কি? গা থেকে লোকজন নিয়ে ফিরতে ফিরতে শেয়ালে যদি টানাটানি আরম্ভ করে দেয়। গোবর্ধন শিহরিয়া উড়িয়াছিল। তবে কি করবে ছোটবাবু? হাঁক তো কেউ যদি আসে। কিন্তু এই বাদল সন্ধ্যায় আশেপাশে কে আছে যে হাঁকিলে ছুটিয়া আসিবে? নিজের হাঁক শুনিয়া গোবর্ধন নিজেই চমকাইয়া উঠিয়াছিল। আর কোনো ফল হয় নাই। রসুলপুরের হাটের দিন খালে অনেক নৌকা চলাচল করে। আজ অনেকক্ষণ আর একটি নৌকার দেখা মিলিবে। একেবারে মিলিবে কিনা তাহারও কিছু স্থিরতা নাই। হারুকে নৌকায় নামাইয়া লওয়ার কথাটা তখন শশীর মনে হয়। নৌকা খুলিবা মাত্র স্রোতের টানে গতিলাভ করিল। গলুইয়ের উপর দাঁড়াইয়া লগিটা ঝপ করিয়া জলের মধ্যে ফেলিয়া গোবর্ধন হঠাৎ ঔৎসুক্যের সঙ্গে জিজ্ঞাসা করিল, একটা কথা কও ছোটবাবু, উহার মুক্তি নাই তো? শশী হাল ধরিয়া বসিয়াছিল। হাই তুলিয়া বলিল, কি জানি গোবর্ধন, জানি না। তাহার হাই তোলাকে বিরক্তির লক্ষণ মনে করিয়া গোবর্ধন আর কিছু বলিতে সাহস পাইল না। শশী বিরক্ত হয় নাই, অন্যমনস্ক হইয়া বুঝিয়াছিল। হারুর মরণের সংস্রবে অকস্মাৎ আসিয়া পড়িয়া শশীর কম দুঃখ হয় নাই, কিন্তু তার চেয়েও গভীরভাবে নাড়া খাইয়াছিল জীবনের প্রতি তাহার মমতা। মৃত্যু এক একজনকে এক একভাবে বিচলিত করে। আত্মীয় পরের মৃত্যুতে যাহারা মানবের জন্য শোক করে, শশী তাহাদের মতো নয়। একজনকে মরিতে দেখিলে তাহার মনে পড়িয়া যায় না সকলেই একদিন মরিবে, চেনা অচেনা, আপন পর, যে যেখানে আছে প্রত্যেকে, এবং সে নিজেও। শ্মশানে শশীর শ্মশান বৈরাগ্য আসে নাই। জীবনটা সহসা তাহার কাছে অতি কাম্য, অতি উপভোগ্য বলিয়া মনে হয়। এমন একটা জীবনকে সে যেন এতকাল ঠিকভাবে ব্যবহার করে নাই। মৃত্যু পর্যন্ত অন্যমনস্ক হইয়া বাঁচিয়া থাকার মধ্যে জীবনের অনেক কিছুই যেন তাহার অপচয়িত হইয়া যাইবে। শুধু তাহাই নয়, সকলের জীবনে এই ক্ষতি প্রতিকারহীন। মৃত্যুর সান্নিধ্য এইভাবে এই দিক দিয়া শশীকে ব্যথিত করে। কিছু দূর সোজা গিয়া গাওদিয়ার প্রান্তভাগ ছুঁইয়া খাল পূবে দিক পরিবর্তন করিয়াছে। বাঁকের মুখে গ্রামের ঘাট। গাওদিয়া ছোট গ্রাম, ব্যবসা বাণিজ্যের ধার বিশেষ ধারে না। ঘাটও আর কিছু নয়, কোদাল দিয়া কয়েকটি ধাপ কাটিয়া দেওয়া হইয়াছে মাত্র। ঘাটের উপরে একটা টিনের চালা আছে। পাটের সময় সেখানে পাট জমাইয়া বাজিতপুরের শশীর ভগ্নিপতি নন্দলালের গুদামে চালান দেওয়া হয়। ৩-৪ খেপ চালান গেলেই গাওদিয়ার পাট চালানের পাট উঠে। তারপর সারা বৎসর চালাটা পড়িয়া থাকে খালি। গরু, ছাগল, মানুষ যাহার খুশি ব্যবহার করে, কেহ বারণ করিতে আসে নাই।
আসে না। চালার সামনে চণ্ডীর মার ছেলে। চণ্ডী সারাদিন একটা কাঠের বাক্সের উপর কয়েক প্যাকেট লাল নীল কাগজ মোড়া বিড়ি ও এর একাভিতে ভিজা ন্যাকড়ায় ঢাকা কয়েক খিলে পান সাজাইয়া বসিয়া থাকে। ঘাটে কয়েকটি ছোট বড় নৌকা বাঁধা ছিল, কিন্তু তাদের মধ্যে একটিতেও এখন এখন না আছে আলো, না আছে মানুষ। গোবর্ধনের মনে ভয় ছিল, তাহাকে নৌকায় পাহারা রাখিয়া শশী হয়তো নিজেই গ্রামে যাইতে চাহিবে। ঘাটে নৌকা বাঁধিয়াই সে তাই বলিল, আমি তাহলে গায়ে খবর দিকে ছোটবাবু। শশী বলিল, যা, পা চালিয়ে যাস গোবর্ধন, আগে যাবি। গোয়ালাপাড়ায় নিতাই, সুধে, বংশী, ওরা সবাই যেন ছুটে চলে আসে। বলিস, আমি অন্ধকারে মরা আগলে বসে রইলাম, আলোটা তুই নিয়ে যা। যেতে যেতে ঘুরঘুরটি অন্ধকার হবে পিছল রাস্তা। আলো লইয়া গোবর্ধন চলিয়া গেল। এতক্ষণে সন্ধ্যা হইয়াছে। আকাশ খুঁজিলে হয়তো এখনো একটু ধূসর আভা চোখে পড়ে, কিন্তু অন্ধকার দ্রুত গাঢ় হইয়া আসিতেছে। শশী ভাবিল, আর 15-20 মিনিট দেরি করিয়া বটগাছটার কাছে পৌঁছিলে হারুকে সে ঠাহর করিতে পারিত না। খাল দিয়া যাতায়াত করিবার সময় ভূত সাপের রাজ্যটির দিকে সে বারবার চোখ তুলিয়া তাকায়, আজও তাকাইত, কিন্তু হারুকে তাহার মনে হয়তো গাছের গুড়িরই একটা অংশ, হয়তো মানুষের আকৃতির সঙ্গে গাছের অংশটির সাদৃশ্য লক্ষ্য করিয়া, আর হারুর পরনের কাপড়ের শ্বেতাভ রহস্যটুকুর মানে না বুঝিয়া তাহার একটু শিহরণ জাগিত মাত্র। হারু ওইখানে পড়িয়া থাকিত। কতদিন পরে শেয়ালের দাঁত ও শকুনের চঞ্চুতে সাফ করা হাড় কইখানি তাহার মানুষ আবিষ্কার করিত কে জানে। পঞ্চুকে চণ্ডীর মা যেমন আবিষ্কার করেছিল, সর্বাঙ্গে খাবলা খাবলা পচা মাংস, কোথাও হাড় বাহির হইয়া পড়িয়াছে, দুই হাতের মুঠার মধ্যে প্রকাণ্ড খড়ের সপ্তাহে শুকাইয়া হইয়া আছে একেবারে দড়ি। স্রোতের বেগে নৌকো মৃদু মৃদু দুলিতেছিল। নৌকার গলুইয়ের সে দোলনা একটা জীবন্ত প্রাণের অস্থিরতার মতো পৌঁছিতেছে। নড়িয়া চড়িয়া শশী একসময় সোজা হইয়া বসে মনে একটা বিড়ি ধরাইবার ইচ্ছে জাগিতেছিল, কিন্তু সেইটুকু উৎসাহও সে যেন পায় না। তাহার চোখের সামনে চারিদিক কর্মে গাঢ় অন্ধকারে ঢাকিয়া যায়। তীরের গাছগুলি জমাট বাঁধা, অন্ধকারের রূপ নেই। জলের উপর জনহীন নৌকা কখনো হালকা ছায়ার মতো আলগোছে ভাসিতে থাকে। মাথার উপর দিয়া অদৃশ্য প্রায় কতকগুলি পাখি শাঁসা শব্দ করিয়া উড়িয়া যায়। চারিদিকে জোনাকি ঝিকমিক করিতে আরম্ভ করে। এত কাছেও হারুর মুখ ঝাপসা হইয়া যায়। তাহার মুখখানা ভালো করিয়া দেখিবার চেষ্টায় ব্যর্থ হইয়া সে যে মরিয়া গিয়াছে, এই সত্যটা শশী যেন আবার নতুন করিয়া অনুভব করে। মানে ভাবে, মরিবার সময় হারু কি ভাবিতেছিল কে জানে। কোনো কল্পনা, কোনো অনুভূতির মাঝখানে তাহার হঠাৎ ছেদ পড়িয়াছিল। মেয়ের জন্য পাত্র দেখিতে হারু বাজিতপুরে গিয়াছিল, এটা শশী জানিত। পথ সংক্ষেপ করিবার জন্য ওই বিপথে সে পাড়ি জমাইয়াছিল। পথ তাহার সংক্ষিপ্তই হইয়া গেল, পাড়িও জমিল ভালোই। ঘণ্টা 2 পরে গোটা 3 লণ্ঠন সঙ্গে করিয়া হারুর 7-8 জন স্বজাতি আসিয়া পড়িল। নিস্তব্ধ ঘাটটি মুহূর্তে হইয়া উঠিল মুখরিত। শশী সাগ্রহে জিজ্ঞাসা করিল, নিতাই এসেছ? নিতাই সাড়া দিল, আজ্ঞে, এই যে আমি ছোটবাবু। নিতাইয়ের দায়িত্ব জ্ঞান প্রসিদ্ধ। শশী অনেকটা ভরসা পাইল। হারুর বাড়িতে খবর দেওয়া হয়েছে নিতাই? হয়েছে ছোটবাবু। আলো উঁচু করিয়া ধরিয়া সকলে তাহারা ভিড় করিয়া হারুকে দেখিতে লাগিল। গোবর্ধনের কাছে ব্যাপারটা তাহারা আগাগোড়া শুনিয়াছিল, শশীর কাছে আর একবার শুনিল। তারপর ঘাটের খাজের উপর উবু হইয়া বসিয়া আরম্ভ করিয়া দিল জটলা। কিছুক্ষণের মধ্যে শশীর মনে হইল, হারুর পরলোক গমন ওদের কথার মধ্যেই এতক্ষণে শোচনীয় হইয়া উঠিতেছে। বর্ষণক্ষান্ত বিষণ্ণ রাত্রে কালিপোড়া লণ্ঠনের মৃদু রঙিন আলোয় হারুর জীবনের টুকরো টুকরো ঘটনাগুলি যেন দৃশ্যমান ছায়াছবির রূপ গ্রহণ করিয়া চোখের সামনে ভাসিয়া আসিতে লাগিল। হারুর পরিবারের ক্ষতি ও বেদনার প্রকৃত উপলব্ধি যেন এতক্ষণে শশী আয়ত্ত করিতে পারিল। সে বুঝিতে পারিল, সংসারে হারু যে কতখানি স্থান শূন্য রাখিয়া গিয়াছে। এই অশিক্ষিত মানুষগুলির মনের
মাপখানি দিয়াই তাহার পরিমাপ মাপ সম্ভব। এতক্ষণ হারুর অপমৃত্যুকে সে বুঝিতে পারে নাই। হারুকে সে আপনার জগতে তুলিয়া লইয়াছিল, যেখানে শূন্য করিয়া রাখিয়া যাওয়ার মতো স্থান হারু কোনোদিন অধিকার করিয়াছিল না কিনা সন্দেহ। নীরবে শশী অনেকক্ষণ তাহাদের আলোচনা কান পাতিয়া শুনিল। শেষে রাত বাড়িয়া যাইতেছে খেয়াল করিয়া বলিল, তোমরা তাহলে আর বসে থেকো না নিতাই, রসিকবাবুর বাগান থেকে বাঁশ কেটে এনে একটা মাচা বেঁধে ফেলো। নিতাই প্রশ্ন করিল, সোজা মশান বিলে নিয়ে যাবে কি ছোটবাবু? সোজা মশান বিলে নিয়ে যাবে কি ছোটবাবু? শশী বলিল, না, ওর বাড়িতে একবার নামাতে হবে। হারুকে সোজাসুজি শ্মশানে লইয়া গেলে অনেক হাঙ্গামা কমিত, কিন্তু হারুর মেয়ে মতির জ্বর, সকলে শ্মশানে আসিলেও সে আসিতে পারিবে না। তাহাকে একবার না দেখাইয়া হারুকে পোড়াইয়া ফেলিবার কথাটা শশী ভাবিতেও পারিতেছিল না। মতির কাছে খবরটা এখন কয়েকদিনের জন্য চাপিয়া যাওয়ার আর বুদ্ধিও বাড়ির কাহারও হইবে কিনা সন্দেহ। মতি জানিতে পারিবে তাহারই জন্য বর খুঁজিতে গিয়া ফিরিবার পথে হারু অপঘাতে প্রাণ দিয়াছে। জ্বর গায়ে এই বর্ষার রাত্রে হয়তো সে শ্মশানে ছুটিয়া আসিবে। জোর করিয়া বাড়িতে আটকাইয়া রাখিলে সকলেই হয়তো সে ক্ষমা করিবে নিয়তিকে পর্যন্ত, কিন্তু শশীকে সে সহজে মার্জনা করিবে না। বলিবে, আপনি থাকতে আমাকে একটিবারও না দেখিয়া বাবাকে ওরা পুড়িয়ে ফেলেছিল গো। রসিকবাবুর বাগান হইতে বাঁশ কাটিয়া আনিয়া মাচা বাঁধা হইল। তারপর মাচায় শোয়াইয়া হরিবোল দিয়া মাচাটা তাহারা কাঁধে তুলিয়া লইল। শশী বলিল, এখন তোমরা হরিবোল দিও না, হারু শ্মশান যাত্রা করেনি, বাড়ি যাচ্ছে। কথাটা এমন করিয়া শশী ইচ্ছা করিয়া বলে নাই। নিজের কথায় নিজেরই চোখ দুটি তাহার সজল হইয়া উঠিল। রাস্তাটি চওড়া মন্দ নয়, কিন্তু কাঁচা বর্ষাকালে কোথাও এক হাঁটু কাদা হয়, কোথাও এঁটেল মাটিতে বিপজ্জনক রকমের পিছল হইয়া থাকে। গরুর গাড়ির চাকাতেই রাস্তাটির সর্বনাশ করে সবচেয়ে বেশি। বর্ষার পর কাদা শুকাইলে মনে হয় আগাগোড়া যেন লাঙ্গল দিয়া চষিয়া ফেলা হইয়াছে। শীত পড়িতে পড়িতে পথটি আবার সমতল হইয়া যায় সত্য, কিন্তু লক্ষ লক্ষ ক্ষতের উঁচু সীমানাগুলি গুঁড়া হইয়া এত ধুলা হয় যে পায়ের পাতা ডুবিয়া যায়। ফাল্গুন চৈত্র মাসে বাতাসে ধুলা উড়িয়া দুপাশের গাছগুলিকে বিবর্ণ করিয়া দেয়। গ্রামে ঢুকিবার আগে খালের সঙ্গে সংযুক্ত নালার উপর একটি পুল পড়ে। পুলের নিচে স্রোতের মুখে জাল পাতিয়া নবীন মাঝি সেই অপরাহ্ন হইতে বুক জলে দাঁড়াইয়া আছে। নিতাই ডাকিয়া বলে, কি মাছ পড়ল মাঝি? নবীন বলে, মাছ কোথা ঘোষ মশাই, জল বড় বেশি গো। মাগুর টাগুর পেলি নবীন? পেলে আমাকে একটা দিস, ছেলেটা কাল পথ্যি করবে। নবীন মিথ্যা জবাব দেয়, বলে, জলে দাঁড়িয়ে কি মিছে কথা কইছি, এত জলে মাছ পড়ে না, এদিকে 3 হাত হাঁপ রয়েছে দেখছনি। হারুর মরণের খবরটা সে শান্তভাবে গ্রহণ করে বলে, লোক বড় ভালো ছিল গো, জগতে শত্রু নেই। তারপর বলে, এই বৎসর জানো ঘোষমশাই, অদৃষ্ট সবার মন্দ, 3 বর্ষা নামল না, এর মধ্যে জল কামড়াতে নেগেছে। দিন নাই রাত্রি নাই, জলে স্থলে নবীনের কঠোর জীবন সংগ্রাম। দেহের সঙ্গে মনও তাহার হাজিয়া গিয়াছে। হারুর অপমৃত্যুতে বিচলিত হওয়ার সময় তাহার নাই, অথচ এদিকে মমতাও জানে 10 বৎসরের ছেলেটা বিকাল হইতে পুলের উপর ঠায় দাঁড়াইয়া আছে। জলে নামিয়া বাপের মতো সেও মাছ ধরিতে চায়, কিন্তু নবীন কোনোমতে অনুমতি দিবে না। রেতে লই বাপ, জ্বর হবে, কাল বিহানে আসিস। বিহানে জল রইবে নি বাবা? রইবে নি, আবার তোর ডুব জল হবে জানিস। পুল পার হইয়া কিছু দূর অবধি রাস্তার দুপাশে শুধু চষা ক্ষেত, তারপর গ্রাম আরম্ভ হইয়াছে। এদিকে বসতি কম। রাস্তার দক্ষিণে ঝোপঝাপের বেষ্টনের মধ্যে পৃথক কয়েকটা ভাঙাচোরা ঘর, বৃষ্টিতে ঘরে বাইরে ভিজিয়াছে। ওখানে 7 ঘর বাগদি বাস করে। গ্রামের ছেলে মেয়েদের মধ্যে এরাই সবচেয়ে গরিব, সবচেয়ে ছোটলোক, সবচেয়ে চোর। দিনে ওরা যে গৃহস্থের চাল মেরামত করে, রাত্রে সুযোগ পাইলে তাহারই ভিটায় শীত দেয়। কেহ না কেহ এদের মধ্যে 6 মাস 1 বৎসর জেলেই পড়িয়া আছে। ছাড়া পাইবার পর গ্রামে ফিরিয়া বলে, শ্বশুর ঘর থেকে ফিরলুম দাদা, বেশ ছিলাম গো। একটু পার হইয়া গেলে বসতি ঘন হইয়া আসে। বাড়ি ঘরের উন্নত অবস্থা চোখে পড়ে। পথের দুদিকেই 2টি একটি শাখা পথ,
পাড়ার দিকে বাহির হইয়া যাইতে আরম্ভ করিয়াছে। দেখা যায় মাঝে মাঝে কলা বাগান, সুপুরি বাগান ও ছোট ছোট বাঁশ ঝাড় ডাইনে বাঁয়ে আবির্ভূত হয়। আম বাগানকে অন্ধকারে মনে হয় অরণ্য। কোনো কোনো বাড়ির সামনে কামিনী, গন্ধরাজ ও জবা ফুলের বাগান করিবার ক্ষীণ চেষ্টা চোখে পড়ে। কর্মে দু একটি পাকা দালানের সাক্ষাৎ পাওয়া যায়। বাড়িগুলি আগাগোড়া দালান নয়, ঠিক ভিটায় দুখানা ঘর হইতো ইটের, বাকিগুলি শোনের ছাওয়া, চাঁচের বেড়ায়। গ্রামেরই চিরন্তন নিজস্ব নীড়। নির্জন স্তব্ধ পথে সববাহী তাহারাই জীবনের সাড়া দিয়া চলিয়াছে। শশীর বিষণ্ণতা ঘুচিবার নয়, আলো হাতে সকলের আগে আগে সে যাইতেছিল। নিতাই সুদেব ওরা কথা কইতেছে, সকলেই কথা নাই, কেবল শশীর মুখে। পথের ধারে কোনো বাড়িতে আলো জ্বলিতেছে দেখিলে তাহার ইচ্ছা হয় হাঁক দিয়া। বাড়ির লোকের সাড়া নেই। 1 মিনিট দাঁড়াইয়া অকারণে বাড়ির সকলের কুশল জিজ্ঞাসা করে। তাহার সাড়া পাইয়া কান্নার রোল তুলিবে না এমন একটি পরিবারের খবর না লইয়া হারুর বাড়ির দিকে চলিতেছে যেন জোর পাইতেছিল না। খানিক আগায়া বাজার। এখানে গ্রাম জমাট বাঁধিয়াছে। দোকানপাটের সংখ্যা কম নয়, কিন্তু বাদলের রাত্রি গভীর হওয়ার আগে সবগুলি দোকানই এখন বন্ধ হইয়া গিয়াছে। রাস্তার বাঁদিকে একটা ফাঁকা জায়গায় অনেকগুলি টিনের চালা। একদিন অন্তর ওখানে বাজার বসে। কোথা হইতে এক সন্ন্যাসী আসিয়া একটা চালার নিচে আশ্রয় লইয়াছে। সম্মুখে তাহার ধনির আগুনে সন্ন্যাসী মোটা মোটা রুটি সেকিতেছিল। ওদিকের চালাটায় লোম ওঠা শীর্ণ কুকুরটা থাবায় মুখ রাখিয়া তাহাই দেখিতেছিল। শশী তাড়াতাড়ি আগায়া গেল। পা বরাবর জল কাদা ভরা গর্তে গিয়া পড়িতেছিল। মনের গতির আজ সে ঠিক ঠিকানা পাইতেছিল না। শ্রীনাথ দাসের মুদিখানার পাশ দিয়া কায়েত পাড়ার পথটা বাহির হইয়া গিয়াছে। হারুর বাড়ি এই পথের শেষ সীমায়। তারপর আর বাড়ি ঘর নাই। ক্রোশবেবী মাঠ নিঃসাড়ে পড়িয়া আছে। পথের মোড়ে বকুল গাছটির গোড়া পাকা বাঁধানো। বিকালের দিকে এখানে প্রত্যহ সরকারি আড্ডা বসে। আলোটা ওখানে নামাইয়া রাখিয়া শশী একটা বিড়ি ধরাইল। চাহিয়া দেখিল গাছের নিচে শুকনো ডাল ও কাঁচা পাকা পাতার সঙ্গে পাতার উপর ন্যাকড়া জড়ানো একটা পুতুল পড়িয়া আছে। পুতুলটা শশী চিনিতে পারিল। বৈশাখ মাসে বাজিতপুরের মেলায় শ্রীনাথের দোকানে বসিয়া 1 ঘণ্টা বিশ্রাম করার মূল্যস্বরূপ তাহার মেয়েকে পুতুলটা কিনিয়া দিয়াছিল। বিকালে বৃষ্টি থামিলে এখানে খেলিতে আসিয়া শ্রীনাথের মেয়ে পুতুলটা ফেলিয়া গিয়াছে। রাত্রে পুতুলের শোকে মেয়েটি কাঁদিবে। সকালে বকুলতলা খুঁজিতে আসিয়া দেখিবে পুতুল নাই। পুতুলকে লইয়াছে মেয়েটা তাহা জানিতে পারিবে না। শশী কেবল অনুমান করিতে পারিবে যামিনী কবিরাজের বউ ভোর ভোর বকুলতলা ঝাঁট দিতে আসিয়া দেখিতে পাইয়া তুলিয়া লইয়া গিয়াছে। যামিনী কবিরাজের বউ চোরও নয়, পাগলও নয়। মাটির পুতুলে সে লোভ করে না, কিন্তু প্রণাম করিয়া যে গাছের তলা বাঁধানো সেটি দেবধর্মী। মুখ তুলিতেই সামনে অত বড় একটা পুতুল পড়িয়া থাকিতে দেখিলে একথা মনে হওয়ার মধ্যে বিস্ময়ের কি আছে যে এ কাজ দেবতার? এই তাহার ইঙ্গিত। পুতুলটি আরও খানিকটা গাছের গোড়ার দিকে ঠেলিয়া দিয়া আলোটা তুলিয়া লইয়া শশী আগায়া গেল। বলিল, সাবধানে পা ফেলে চলো নিতাই, আস্তে পা ফেলে চলো। ফেলে দিয়ে হারুকে কাদা মাখিও না যেন। কি রাস্তা! কায়েত পাড়ার সংকীর্ণ পথটির দুদিকে বাঁশ ঝাড়ে মশা ভনভন করিতেছিল। যামিনী কবিরাজের গোয়ালের পিছনটাতে 3 মাসের জমানো গোবর পচিয়া উঠিয়াছে। ডোবার মধ্যে সারা বৎসর ধরিয়া গজানো আগাছার জঙ্গল এখন বর্ষার টুবু জলের তলে হাঁপায়া হাঁপায়া বিষাক্ত হইয়া উঠিয়াছে। খানিক দূর আগাইয়া হারুর বউয়ের মরা কান্না তাহাদের কানে ভাসিয়া আসিল। 2য় পরিচ্ছেদ। শশীর চরিত্রের 2টি সুস্পষ্ট ভাগ আছে। একদিকে তাহার মধ্যে যেমন কল্পনা, ভাবাবেগ ও রসবোধের অভাব নাই, অন্যদিকে তেমনি সাধারণ সাংসারিক বুদ্ধি ও ধন সম্পত্তির প্রতি মমতাও তাহার যথেষ্ট। তার কল্পনাময় অংশটুকু গোপন ও মুখ অত্যন্ত ঘনিষ্ঠভাবে তাহার সঙ্গে না মিশিলে একথা টের পাইবে না যে তার ভিতরেও জীবনের সৌন্দর্য ও শ্রীহীনতার একটা
একটা গভীর সহানুভূতিমূলক বিচার পদ্ধতি আছে। তাহার বুদ্ধি, সংযম ও হিসাবী প্রকৃতির পরিচয়ই মানুষ সাধারণত পায়। সংসারে টিকিবার জন্য দরকারি এই গুণগুলির জন্য শশীকে সকলে ভয় ও খাতির করিয়া চলে। শশীর চরিত্রের এই দিকটা গড়িয়া তুলিয়াছে তার বাবা গোপাল দাস। গোপাল দাসের কারবার লোকে বলে গলায় ছুরি দেওয়া, আসলে সে করে সম্পত্তি কেনাবেচা ও টাকার ধার দেওয়া, অর্থাৎ দালালি ও মহাজনি। শোনা যায় এককালে সে নাকি তিনেক জীবন্ত মানুষের কেনাবেচার ব্যাপারও দালালি করিয়াছে। 3টি বৃদ্ধের বউ জুটাইয়া দেওয়া সে আজকের কথা নয়। বৃদ্ধ 3 জনের মধ্যে 2 জনের মৃত্যু হইয়াছে। এখন যামিনী কবিরাজের মরণ হইলেই ব্যাপারটা পুরোপুরি ইতিহাসের গর্ভে তলাইয়া যাইতে পারে, কিন্তু যামিনী কবিরাজের বউ শশী যাহাকে সেনদিদি বলিয়া ডাকে এবং শশীকে যে অপুত্রবতী রমণী গভীরভাবে স্নেহ করে, স্বামীকে সে এত যত্নে এত সাবধানে বাঁচাইয়া রাখিয়াছে যে শীঘ্র যামিনী কবিরাজের মরিবার সম্ভাবনা নাই। যামিনী কিন্তু মরিতে চায়। গ্রামের কলঙ্ক রটানোর কাজে উৎসাহী নিষ্কর্মা ব্যক্তির সংখ্যা এত বেশি যে এতটুকু এদিক ওদিক হইলে গ্রামের বৌঝিদের কলঙ্ক দিক দিগন্তে রটিয়া যায়। কেহ বিশ্বাস করে, কেহ করে না। যে বিশ্বাস করে সেও সত্য মিথ্যা যাচাই করে না, যে অবিশ্বাস করে সেও নয়। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটা নির্ভর করে মানুষের খুশির উপর। গ্রামের কলঙ্কনীদের মধ্যে শশীর সেনদিদির প্রসিদ্ধিই বেশি। গোপালের সঙ্গেই তার নামটা জড়ানো হয় বেশি সময়ে। লোকে নানা কথা বলাবলি করে, শশী বিশ্বাস করে না, যামিনী করে। সে থুড়থুড়ে বুড়া সন্দেহের তীব্র বিশেষে দগ্ধ হইয়া যায়। স্ত্রী পাড়ায় কারো বাড়ি গেলে রাগে দুঃখে একদিন সে কাঁদিয়াও ফেলে। স্ত্রীর কায়েত বাড়ি কাসুন্ধি বানাইয়া আসার কৈফিয়তটা সে বিশ্বাস করে না, অথচ শশীর সেনদিদি সত্য কৈফিয়তই দেয়। অতীতে কখনো সে যদি কোনো অন্যায় করিয়া থাকে, তাহা অতীতের সত্য মিথ্যা পাপ পুণ্যে মিশিয়া আছে। উন্মাদ ছাড়া আজ শশীর সেনদিদিকে কেহ অবিশ্বাস করিবে না। বুড়া হইয়া যামিনীর মাথার খারাপ হইয়া গিয়াছে। দেখা হইলে গোপালকে সে শাপ দেই, বলে, 1 কাড়ি টাকা নিয়ে তুই আমার খুব উপকারটা করেছিলি গোপাল। উচ্ছন্ন যাবি তুই, তোর সর্বনাশ হবে, ঘর বাড়ি তোর শ্মশান হয়ে যাবে। যামিনী কবিরাজের বইয়ের সম্বন্ধে গোপালের বদনাম হয়তো মিথ্যা, তবু লোক গোপাল ভালো নয়। তুচ্ছ কতকগুলি টাকার জন্য সেই তো প্রতিমার মতো কিশোরীকে বুড়া পাগলাটে যামিনী কবিরাজের বউ করিয়াছিল। শশী এই গোপালের একমাত্র ছেলে। মেয়ে আছে 3টি। বড় মেয়ের নাম বিন্দুবাসিনী। বর্গার নায়েব শ্যামাচরণ দাসের বড় ছেলে মোহনের সঙ্গে তাহার বিবাহ হইয়াছে। মোহনের একটি পাখোড়া। মেজ মেয়ে বিন্দুবাসিনীর বিবাহ হইয়াছে খাস কলিকাতায়, বড় বাজারের নন্দলাল অ্যান্ড কোং এর নন্দলালের সঙ্গে। গোপালের সে এক স্মরণীয় কীর্তি। নন্দলালের কারবার পাটের চারদিক হইতে পাট সংগ্রহ করিয়া জমা করিবার সুবিধা হয় এবং চালান দেবার ভালো ব্যবস্থা থাকে এমন একটি মধ্যবর্তী গ্রাম খুঁজিয়া বাহির করিবার উদ্দেশ্যে বছর 7 আগে সে একবার এদিক আসিয়াছিল। গোপাল তাহাকে ডাকিয়া লইয়া গিয়াছিল নিজের বাড়ি, আদর যত্ন করিয়াছিল ঘরের লোকের মতো। তারপর কোথা দিয়া কি হইয়া গেল কে জানে। হয়তো নন্দলালের দোষ ছিল, হয়তো ছিল না। 3 দিন পরে গোপালের অনুগত গ্রামবাসীরা লাঠি হাতে দাঁড়াইয়া বিন্দুর সঙ্গে নন্দলালের বিবাহ দিয়া দিল। নন্দলালের চাকরটা রাতারাতি বাজিতপুরে পালাইয়াছিল। পরদিন মনিবের উদ্ধারে সে একেবারে পুলিশ লইয়া হাজির। নন্দলাল ইচ্ছা করিলে কিছু কিছু শাস্তি অনেককেই দিতে পারিত গম্ভীর বিষণ্ণ মুখে। পুলিশকে কিন্তু সেই বিদায় করিয়া দিল। তারপর বউ লইয়া সেই যে কলিকাতা গেল। গাওদিয়ার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখিল না। যাই হোক, নন্দলালের কাছে বিন্দুবাসিনী হয়তো সুখেই আছে। গ্রামের লোক সঠিক খবর রাখে না। 7 বৎসরের মধ্যে বিন্দু একবার মাত্র 3 দিনের জন্য বাপের বাড়ি আসিয়াছিল। গ্রামের ছেলে বুড়ো তখন ঈর্ষার চোখে চাহিয়া দেখিয়াছিল। অলঙ্কারে অলঙ্কারে বিন্দুর দেহে তিল ধারণের স্থান নাই, একেবারে যেন বাইজি। তবু হয়তো বিন্দু সুখে নাই। নন্দর তো বয়স হইয়াছে, আর একটা স্ত্রী তো তাহার আছে, চরিত্র সম্ভবত তাহার ভালো নয়। গাওদিয়াবাসী যাহাদের বিবাহিতা কন্যাগুলি সারি সারি দাঁড়াইয়া চোখের জলে ভাসে, তারা ভাবে হয়তো বিন্দু সুখে নাই।
ভাবিয়া তাহারা তৃপ্তি পায়, কেহ মুখ ফুটিয়া মনের কথা বলিয়াও ফেলে। গোপাল শুনিতে পাইলে অস্পষ্ট স্বরে বলে, লক্ষ্মী ছাড়ার দল। এমনই বাপের শাসনে শশী মানুষ হইয়াছিল। কলিকাতায় মেডিকেল কলেজে পড়িতে যাওয়ার সময় তাহার হৃদয় ছিল সংকীর্ণ, চিত্তাশক্তি ছিল ভোঁতা, রসবোধ ছিল স্থূল। গ্রাম্য গৃহস্থের স্বকেন্দ্রীয় সংকীর্ণ জীবনযাপনের মোটামুটি একটা ছবি এই ছিল। ভবিষ্যৎ জীবন সম্বন্ধে তাহার কল্পনার সীমা। কলিকাতায় থাকিবার সময় তাহার অনুভূতির জগতে মার্জন আনিয়া দেয় বই এবং বন্ধুর নাম কুমুদ। বাড়ি বরিশালে, লম্বা কালো চেহারা, বেপরোয়া খেপাটে স্বভাব। মাঝে মাঝে কবিতাও কুমুদ লিখিত। কলেজে সে প্রায়ই যাইত না। হস্টেলে নিজের ঘরে বিছানায় চিত হইয়া শুইয়া যত রাজ্যের ইংরেজি বাংলা নভেল পড়িত, কথকথার মতো হৃদয়গ্রাহী করিয়া ধর্ম, সমাজ, ঈশ্বর ও নারীর 16-17 বৎসরের বালিকাদের বিরুদ্ধে যা মনে আসিত বলে যাইত। আর টাকা ধার করিত শশীর কাছে। শশী প্রথমে মেয়েদের মতোই কুমুদের প্রেমে পড়িয়া গিয়াছিল। ওকে টাকা ধার দিতে পারিলে সে যেন বর্তিয়া যাইত। কুমুদ প্রথমে তাহাকে বিশেষ আমল দিত না, কিন্তু অনেক দুঃখ, অপমান ও অভিমান চুপচাপ সহ্য করিয়া শশী তাহার অন্তরঙ্গতা অর্জন করিয়াছিল। সেটা তাহার অনুকরণ করার বয়স। এই একটিমাত্র বন্ধুর প্রভাবে শশী একেবারে বদলাইয়া গেল। যে দুর্গের মধ্যে গোপাল তাহার মনকে পুড়িয়া সিল করিয়া দিয়াছিল, কুমুদ তাহা একেবারে ভাঙিয়া ফেলিতে পারিল না বটে, কিন্তু অনেকগুলি জানলা দরজা কাটিয়া দিয়া বাহিরের আলো বাতাস আনিয়া দিল। অন্ধকারের অন্তরাল হইতে মনকে তাহার বাহিরের উদারতায় বেড়াইতে যাইতে শিখাইয়া দিল। প্রথমটা শশী একটু উদ্ভ্রান্ত হইয়া গেল। মাথা ঘামাইয়া জীবনকে ফেনাইয়া হাঁপায়া মানুষ এমন বিরাট ব্যাপার করিয়া তুলিয়াছে, জানিবার এত বিষয়, উপভোগ করিবার এত উপায়, বিজ্ঞান ও কাব্য মিশা এমন জটিল, এমন রসালো মানুষের জীবন। তারপর গ্রামে ডাক্তারি করিতে বসিয়া প্রথমে সে যেন হাঁপাইয়া উঠিল। জীবনটা কলিকাতায় যেন বন্ধুর বিবাহের বাজনার মতো বাজিতেছিল। সহসা স্তব্ধ হইয়া গিয়াছে। এই সব অশিক্ষিত নরনারীর ডোবা পুকুর, বন জঙ্গল, মাঠ, বাকি জীবনটা তাহাকে এইখানেই কাটাইতে হইবে নাকি? ও ভগবান, একটা লাইব্রেরি পর্যন্ত যে এখানে নাই! কর্মে কর্মে শশীর মন শান্ত হইয়াছে। সে তো গ্রামেরই সন্তান। গ্রাম্য নরনারীর মধ্যে গ্রামের মাটি মাখিয়া, গ্রামের জলবায়ু শুষিয়া সে বড় হইয়াছে। হৃদয় ও মনের গড়ন আসলে তাহার গ্রাম্য। শহর তাহার মনের যে ছাপ দিয়াছিল তা মুছিবার নয়, কিন্তু সে শুধু ছাপ, দাগা নয়। শহরের অভ্যাস যতটা পারে বজায় রাখিয়া বাকিটা সে বিসর্জন করিতে পারিল। কুমুদ ও বইয়ের কল্যাণে পাওয়া বহু বৃহত্তর আশা আকাঙ্ক্ষাও কর্মে কর্মে সে চিন্তা ও কল্পনাতে পর্যবসিত করিয়া ফেলিতে পারিল। এই সুদূর পল্লীতে হয়তো সে বসন্ত কখনো আসিবে না, যাহারা কোকিল, পিয়ানো, সুবাস, এসেন্স, দক্ষিণা ফেনের বাতাস, তবুও শশীর মনকে কে বাঁধিয়া রাখিবে? দীর্ঘ জীবন পড়িয়া আছে বিপুলা পৃথিবী। আজ শশী কামিনী ঝোপের পাশে ক্যাম্প চেয়ারে বসিয়া বাঁশঝাড়ের পাতা কাঁপানো, ডোবার গন্ধ ভরা ঝিরঝিরে বাতাসে উন্মনা হোক। কোলের উপর ফেলিয়া রাখা বইখানার দুটি মলাটের মধ্যে কাম্য জীবনটি তাহার আবদ্ধ থাক। একদিন কেয়ারে করা ফুল বাগানের মাঝখানে বসানো লাল টাইলে ছাওয়া বাংলোয় শশী মাচার মধ্যে কেরানি পাখির নাচ দেখিবে। দামি ব্লাউজে ঢাকা বুকখানা শশীর এর কাছে স্পন্দিত হইবে। আলো, গান, হাসি, আনন্দ ও আভিজাত্য, কিসের অভাব তখন থাকিবে শশীর? পাড়াটার পথটি 3 ভাগ অতিক্রম করিয়া গেলে শশীর বাড়ি। হারুর বাড়ি পথের একেবারে শেষে। সেই হারু ঘোষ খালের ধারে বট গাছটার তলে যে সেদিন অপরাহ্নে বজ্রাঘাতে মরিয়া গিয়াছে। মতির জ্বর কমে নাই। সন্ধ্যার সময় শশী তাহাকে দেখিতে গেল। সারাদিন শশীর সময় ছিল না। সন্ধ্যার সময় হারুর বাড়িতে প্রদীপ জ্বলে নাই। হারুর বউ মোক্ষদা, হারুর ছেলে পরাণের বউ কুসুমের উপর ভারী খাপ্পা হইয়া উঠিয়াছিল। ব্যাপারটা বুঝিয়া দেখো। গৃহস্থ বাড়ি, সন্ধ্যা আসিয়াছে, বাড়িতে একটা বউ আছে, অথচ সন্ধ্যাদীপ জ্বলে নাই। গলায় দড়ি দেওয়া বউটা মরিয়া যায় না কেন? কুসুম গিয়াছিল ঘাটে। ফিরিয়া আসিয়া জলের কলসি নামাইয়া ধীরে সুস্থে সে কাপড় ছাড়িল। তারপর জ্বালিতে গেল প্রদীপ। তাহার নির্লজ্জ ধীরতা মোক্ষদাকে
একেবারে খেপাইয়া তুলিল। কুসুমের হাত হইতে প্রদীপটা ছিনাইয়া লইয়া রান্নাঘরে গিয়া উনানে পাট খড়ি ধরাইয়া সে প্রদীপ জ্বালিল। তারপর তাড়াতাড়ি পার হইতে গিয়া শুকনো উঠানে সে কেমন করিয়া পড়িয়া গেল কে জানে। কুসুম হাসিয়া উঠিল সশব্দে, তারপর আঁচলটা কোমরে জড়াইয়া মোক্ষদাকে আর কোলে শূন্যে তুলিয়া সবার ঘরের সামনে দাওয়ায় নামাইয়া দিল। 23 বছরের বাজা মেয়ে, গায়ে তাহার জোর কম নয়। কিছুক্ষণ বাড়িতে আর কান পাতা যায় না। মোক্ষদা গলা ফাটাইয়া সাপিতে থাকে। ছেলে কোলে বুঝি ব্যাপার জানিতে আসিলে ছেলেটা তাহার জড়িয়া দেয় কান্না। ওদিকের ঘরে বুচির মুমূর্ষু পিসি বিছানায় উঠিয়া বসিয়া আর্তস্বরে বলিতে থাকে, কি হলো রে ও বুচি, হলো কুসুম, ওলো কুসুম, কি হলো রে? হে ভগবান, কেউ কি সাড়া দেবে? বড় ঘরের অন্ধকারে মতি শুইয়াছিল। সেও তাহার ক্ষীণ কণ্ঠ যতটা পারে উঁচুতে তুলিয়া ব্যাপার জানিতে চায়। অবিচলিত থাকে কুসুম, শুধু কুসুম। দাওয়ার নিচে খানিকক্ষণ চুপচাপ দাঁড়াইয়া সে মোক্ষদার গাল শুনে। তারপর রান্নাঘর হইতে একটা জ্বলন্ত কাঠ আনিয়া ঢুকিতে যায় সবার ঘরে। আঘাতের বেদনা ভুলিয়া মোক্ষদা হাউমাউ করিয়া ওঠে। ও কি লো বউ, ও কি ঘরে দোরে আগুন দিবি নাকি? আগুন দেব কেন মা? পিলসুজের দীপটা জ্বালবো। উনুনের কাঠ এনে দীপ জ্বালাবি? দেখ বুচি দেখ, মেলাচ্ছ হারামজাদি, ঘরের মধ্যে চিতা জেলে দিতে চলল। চেয়ে দেখো। কুসুম চোখ পাকাইয়া বলে, গাল দিও না বলছি, অত করে দিও না। আম পাতা দেখছো না হাতে? কাঠ থেকে যদি দীপ জ্বালাবো, পাতা নিয়ে যাচ্ছি কি চিবিয়ে খাবো বলে নাকি? মোক্ষদা গলা নামাইয়া বলে, গাল তোমায় আমি দিনি বাচ্চা, দিয়েছি বুচিকে। কুসুমকে এ বাড়ির সকলে ভয় করে। এই বাস্তু ভিটাটুকু ছাড়া হারু ঘোষের সর্বস্ব কুসুমের বাবার কাছে আজ বাঁধা আছে 7 বৎসর। একবার গিয়া কাঁদিয়া পড়িলেই সে দিবে নালিশ ঠুকিয়া। এরা সব তখন যাইবে কোথায়? তাই বলিয়া কুসুম যে সব সময় বাড়ির লোকগুলিকে শাসন করিয়া বেড়ায় তা নয়, বরং সে অনেকটা নিরীহ সাজিয়াই থাকে। বকাবকি করিলে সব সময় কানও তোলে না, নিজের মনে ঘরের কাজ করিয়া যায়। কাজ করিতে ভালো না লাগিলে খিড়কির দরজা দিয়া বাহির হইয়া গিয়া তালবনে তাল পুকুরের ধারে ভূপতিত তালগাছটার গুড়িতে চুপচাপ বসিয়া থাকে। উনানে ডাল ভাত একটা কিছু চাপাইয়া হইতে যায়। বাড়ির লোকে তাহার অনুপস্থিতি টের পায় পোড়া গন্ধে। মেজাজের কেহ তার হদিস পায় না। কতখানি সে সহ্য করিবে, কখন রাগিয়া উঠিবে, আজ পর্যন্ত তাহা ঠিক মতো বুঝিতে না পারিয়া সকলে একটু বিপদগ্রস্ত হইয়া থাকে। পাড়ার লোক বলে, বউ তোমাদের যেন একটু পাগলাটে, না হও পরাণের মা। মোক্ষদা বলে, একটু কেন মা, বেশ পাগল। পাগলের বংশ যে, ওর বাপ ছিল না পাগল হয়ে 2 বৎসর শেকল দিয়ে বেঁধে রাখত। ঘরে ঢুকিয়া কুসুম প্রদীপ জ্বালিল। গাল ফুলাইয়া সবে সে শাঁখে 3 বার ফু দেওয়া শেষ করিয়াছে, উঠানে শোনা গেল শশীর গলা। বিছানার কাছে গিয়া কুসুম বলিল, সন্ধে হতে না হতে খোঁজ নিতে এসেছে মতি। মতি কোনো জবাব দিল না। কুসুম আবার বলিল, ওলো মতি, শুনছিস? সন্ধে দ্বীপ জ্বালতে না জ্বালতে দেখতে এসেছে। দরদ কত ভারী। জল চৌকিটা অবলীলাক্রমে তুলিয়া লইয়া গিয়া সে দাওয়ায় পাতিয়া দিল। বলিল, জ্বর কমেছে, ঘুমোচ্ছে এখন। মোক্ষদা বলিল, মতি আবার ঘুমোলো কখন বউ? এই মাত্র সাড়া পেলাম যে। শশী বলিল, তোমার শাঁখের শব্দেও মতির ঘুম ভাঙল না পরাণের বউ। সে জল চৌকিতে বসিল। ঘরের ভিতরে এক নজর চাহিয়া বলিল, পরাণ বিকেলে গিয়ে বলে এলো জ্বর নাকি এবেলা খুব বেড়েছে? কুসুম বলিল, মিথ্যে বলেছে ছোটবাবু, এইটুকু একটুতে অস্থির তো, জ্বর কই? মোক্ষদা বলিল, কি সব বলছো তুমি আবোল তাবোল, যাও না বাছা রান্নাঘরে। কুসুম বিনা প্রতিবাদে রান্নাঘরে চলিয়া গেল। মুখে কৌতুকের হাসি নাই, গাম্ভীর্যও নাই। শশী বলিল, সকালে যে ওষুধ পাঠিয়েছিলাম খাওয়ানো হয়নি? মোক্ষদা বলিল, তা তো জানি না বাবা, দেখি শুধোই মেয়েকে। রান্নাঘর হইতে কুসুম বলিল, ওষুধ খাওয়ানো হয়েছে গো, হয়েছে। চেঁচামেচি করে মেয়েটার ঘুম ভাঙাচ্ছ কেন? ঘরের ভিতর হইতে ক্ষীণ কণ্ঠে মতি বলিল, আমি ওষুধ খাইনি মা। মোক্ষদা চোখ পাকাইয়া রান্নাঘরের দিকে চাহিয়া বলিল,
শুনলে বাবা, দিব্যি কেমন মিথ্যে কথাগুলি বলে গেল বউ শুনলে। শশী একটু হাসিল, কিছু বলিল না। কুসুমের এরকম সরল মিথ্যা ভাষণ সে মাঝে মাঝে লক্ষ্য করিয়াছে। ধরা পড়িবে জানিয়া শুনিয়াই সেজন্য এই মিথ্যা কথাগুলি বলে। এই জন্য তাহার এক ধরনের পরিহাস। কালোকে সাদা বলে আড়ালে গিয়া সে হাসে। ঘরে গিয়া শশী মতিকে জিজ্ঞাসা করিল, কি কষ্ট হচ্ছে রে মতি, কি কষ্ট হচ্ছে রে মতি? মতি তাহা জানে না। সে আন্দাজে বলিল, গা ব্যথা করছে ছোটবাবু, তেষ্টা পেয়েছে। পিসিকে শান্ত করিয়া বুচি আসিয়াছিল, বলিল, আজ বড় কেসেছে ছোটবাবু সারাদিন। কানে নল লাগাইয়া শশী মতির বুকটা পরীক্ষা করিয়া দেখিল। এ পরীক্ষায় মতির বড় লজ্জা করে, বুকের মধ্যে টিপ টিপ করিতে থাকে। স্টেথস্কোপের নল বাহিয়া তাহা শশীর কানে পৌঁছায়। সে অবাক হইয়া বলে, নিঃশ্বাস বন্ধ করে থাকতে তোকে কে বলেছে মতি? জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বুচি আলোটা উঁচু করিয়া ধরিয়াছে। শশী মতির মুখের দিকে তাকায়। ভাঙা লণ্ঠনের রাঙা আলোতে মতির রং যেন মিশিয়া গিয়াছে। নিঃশব্দ পদে কুসুম যে কখন পিছনে আসিয়া দাঁড়াইয়াছিল। বুকে ওর হয়েছে কি? অত পরীক্ষা কিসের? একটু সর্দি বসেছে বলে মনে হচ্ছে পুরাণের বউ। গরম তেল মালিশ করে দিও। কুসুম ভীরু কণ্ঠে বলে, সর্দি ঠিক তো ছোটবাবু, পরীক্ষের রকম দেখে ভয়ে বুকে কাঁপন লেগেছে মা। ক্ষয়রোগকেই যা ধরলো অলমতি বলিনি জ্বর গায়ে হাওয়ায় গিয়ে বসিস নে, ঠান্ডা লেগে মরবি। শশী বাহিরে গিয়া একটু বসে মোক্ষদা তখন সবিস্তার তাহাকে শোনায়। তাহার আছাড় খাওয়ার বৃত্তান্ত বলে। বউ আমাকে ঠেলে দিয়েছে বাবা, বউ নিয়ে হয়েছে আমার মরণ। নিচু গলায় আবোল তাবোল অনেকক্ষণ মোক্ষদা বকে। হারু আজ মরিয়াছে দিন সাতেক। তার কথা উল্লেখ করিয়া সে এখন আর সুর করিয়া কাঁদে না, বারবার শুধু চোখ মুছে গলাটা ধরিয়া আসে। স্বামীর শোকে ভিজে আসা গলায় থাকিয়া নিন্দা করে সে কুসুমের। শুনিয়া মনে হয় সবই বুঝি সত্য বলিতেছে। বুঝি চুপ করিয়া শুনে, কথাটি বলে না দেই সাই, না করে প্রতিবাদ। আর রান্নাঘরে শশীকে শোনায়া কুসুম করে যাত্রার দোলের গান, টানা গুনগুনানো সুরে, অস্পষ্ট ভীরু গলায়। সত্যই পাগল নাকি কুসুম? তারপর রান্নাঘর হইতে বাহির হইয়া কুসুম কোথায় যায় কে বলিবে। শশী খানিক পরে বিদায় নেয়। হারুর বাড়ি কায়েতপাড়ার পথটার ঠিক উপরে নয়, দুপাশে বেগুন ক্ষেতের মাঝখান দিয়া হাত তিনেক চওড়া খানিকটা পথ পার হইয়া রাস্তায় পড়িতে হয়। শশী তাড়াতাড়ি এই পথটুকু পার হইয়া যাইতেছিল। ডাইনে বেগুন ক্ষেতের বেড়ার ওপাশ হইতে কুসুম বলিল, ছোটবাবু শুনুন। শশী অবাক হইয়া বলিল, তুমি ওখানে কি করছো বউ? সাপে কামড়াবে যে। কুসুম বলিল, সাপে আমাকে কামড়াবে না ছোটবাবু, আমার অদৃষ্টে মরণ নেই। শশী হাসিয়া বলিল, কি আবার হলো তোমার? পরাণের বউ বলে যে ডাকলেন আজ। পরাণের বউ বললে আমার গোসা হই ছোটবাবু। পিসি বলতো, বুচির ছোট পিসি অবসর যে সগে গেল, এমনই গাল তাকে একদিন দিলাম। আমাকেও না হয় দাও দুটো গাল। তাই বললাম, হ্যাঁ ছোটবাবু, তাই বললাম। পূজ্য মানুষ আপনি, আপনাকে পূজা করে আমাদের পুণ্যি হয়। গড় গড় করিয়া মুখস্থ বুলির মতো একরাশ তোষামোদের এই কথা কুসুম বলিয়া যায়। শুনিতে মন্দ লাগে না শশীর। কত বৎসর আজ সে কুসুমের এমনই পাগলামি দেখিতেছে। ওর এই সব খাপছাড়া কথায় ব্যবহারে একটি যেন মিষ্টি ছন্দ আছে। বাড়ি যাও বউ, ভাত পোড়া লাগবে। কাল আসবেন ছোটবাবু মতিকে দেখতে? আসবো। কেমন থাকে সকালে একবার খবর পাঠিও। হ্যাঁ, রোজ একবার এলেই হয়। জ্বরে ভুগছে মেয়েটা, দেখে তো যাওয়া উচিত। কদিন আসেননি বলে বাড়ির সবাই কত কথা বললে ছোটবাবু বললে শশী আমাদের মস্ত ডাক্তার হয়েছে না। কাল আসবেন ছোটবাবু মতিকে দেখতে? আসবো। কেমন থাকে সকালে একবার খবর পাঠিও। হ্যাঁ, রোজ একবার এলেই হয়। জ্বর ভুগছে মেয়েটা, দেখে তো যাওয়া উচিত। কদিন আসেননি বলে বাড়ির সবাই কত কথা বললে ছোটবাবু বললে শশী আমাদের মস্ত ডাক্তার হয়েছে না। ডাকলে আর আসা হয় না। মতি কি বললে জানেন? ছোটবাবুর অহংকার হয়েছে। শশী আগায়া যায়, বলে, আমার কাজ আছে বউ,
কাল এসে তোমার মিছে কথা শুনব। মিছে কথা নয়, সত্যি মিছে নয় ছোটবাবু। শশী চলিয়া গেলে অন্ধকারে বেগুন খেতে দাঁড়াইয়া কুসুম একটু হাসিল। সামনে গাছের মাথার কাছে একটু আলো হয়ে আছে। কুসুম জানে ওখানে চাঁদ উঠিবে। চাঁদ উঠিলে, চাঁদ উঠিবার আভাস দেখিলে কুসুম যেন শুনিতে পায়, ভিনদেশি পুরুষ দেখি চাঁদের মতন লাজ রক্ত হইলা কন্যা প্রথম যৌবন। কে সেই কিশোরী ভিনদেশি পুরুষ দেখিয়া যার লজ্জাতুর প্রেম জাগিত? সে কুসুম নয়, হে ভগবান, সে কুসুম নয়। অন্ধকারে ঠাহর করিয়া দেখিয়া বাসুদেব বন্দ্যোপাধ্যায় বলে, শশী না। ও বাবা শশী, তোমায় খুঁজে বেড়াচ্ছি যে। ভূত যেন কেমন করছে শশী। ওর মা কাঁদা কাটা লাগিয়েছেন, তুমি এসে একটিবার দেখে যাও। শশী বলে, চলুন। বলে চলিতে আরম্ভ করিয়া বলে, বাবা বলছিলেন কতবার তো বাড়ুজ্যি বাড়ি গেলে শশী, পয়সা করে দিয়েছে কিছু? দুটো একটা ফলের টাকা না দিলে তো বিপদে পড়ি কাকা। কত মিথ্যে বলবো বাবার কাছে? পয়সা কড়ির ব্যাপার জানেন তো বাবার, একটি পয়সা এদিক ওদিক হওয়ার জো নেই। বাসুদেব লজ্জা পাইয়া বলে, শশীর টাকা কালে পৌঁছিয়া দিয়া আসিবেন, শশীর বাড়িতে নিজে যাইবেন। শশী ভাবে আজ নয় কেন, মুখে সে কিছু বলে না। বাসুদেবের বাড়ি কম দূর নয়। শ্রীনাথের দোকান ছাড়াইয়া রজনী সরকারের পাকা দালানের পাশ দিয়া বামুনপাড়া পর্যন্ত গড়ানো সাপের মতো আঁকাবাঁকা পথের মাঝখান হইতে দক্ষিণ দিকে ঝোপঝাড়ের ভিতর দিয়া পায়ে চলাসে সংকীর্ণ রাস্তাটুকু পোয়াটেক গিয়া মাঠের মধ্যে হারাইয়া গিয়াছে তার শেষাশেষি। কতদিন বৃষ্টি হয় নাই, এবছরের মতো বর্ষা বোধ হয় শেষ হইয়াছে। পথের কাদা কিন্তু শুকায় নাই। জুতা হাতে করিয়া বাসুদেবের বাড়ি পৌঁছিয়া শশী পা ধুইল। বাসুদেবের ছোট ছেলে ভূতর বয়স বছর 10। 7-8 দিন আগে পায়ের মগডাল হইতে পড়িয়া গিয়া হাত পা দুই ভাঙিয়াছিল। তারপর জ্বরে বিকারে অজ্ঞান হইয়া জীবন মৃত্যুর সন্ধিস্থলে আসিয়া পড়িয়াছে। শশী তাহাকে সদর হাসপাতালে পাঠাইতে বলিয়াছিল, এরা রাজি হয় নাই। হাসপাতালের নামে ভূতর মা ডুকরাইয়া কাঁদিয়া উঠিয়াছিল। ছেলেকে চৌকাঠের বাহিরে নিলে সে বিষ খাইয়া মরিবে। তারপর শশী এই প্রাণপণে ভূতর চিকিৎসা করিতেছে। দিনে 2-3 বার আসে। ভূতর শিয়রে তার মা লক্ষ্মী মনে মৃদুস্বরে কাঁদিতেছিলেন। বড় 2টি ছেলে, 2টি বিবাহিত মেয়ে, 3টি বউ ঘরের মধ্যে ভিড় করিয়া দাঁড়াইয়াছিল। বড় বউটি বিধবা, ঘোমটা দিয়া ভূতকে সে বাতাস করিতেছিল। মায়ের পরে এ বাড়িতে দুরন্ত ছেলেটাকে সেই হয়তো ভালোবাসে সকলের চেয়ে বেশি। 2 চোখ দিয়া তাহার দর দর করিয়া জল পড়িতেছে। ভূতর অবস্থা দেখিয়া শশীর মুখ ম্লান হইয়া গেল। ছেলেটা বাঁচিবে না এই সন্দেহ তাহার ছিল। তবুও দুপুরবেলা ওকে দেখিয়া গিয়া একটু আশা তাহার হইয়াছিল বৈকি। একবেলায় অবস্থাটা যে এরকম দাঁড়াইবে সে তাহা ভাবিতেও পারে নাই। ছেলেটার সর্বাঙ্গে যে জোড়াইয়া ব্যান্ডেজ বাঁধিয়াছিল, নড়িবার উপায় তাহার নাই। এখন থাকিয়া থাকিয়া মুখটা শুধু বিকৃত করিতেছে। শশীর গলা এমনি মৃদু, এখন আরও মৃদু শোনাইল। একটু আগুন চাই সেক দেবার, গরম কাপড় যদি এক টুকরো থাকে। বিধবা বউটি মালসায় আগুন আনিল। একটা আলোয়ান ভাঁজ করিয়া শশীর নির্দেশ মতো ভুতর বুকে সেক দিতে লাগিল। শশী তাহাকে একটা ইঞ্জেকশন দিয়া একটু অপেক্ষা করিল। বারবার চোখের ভিতরটা লক্ষ্য করিয়া দেখিল, নাড়ি টিপিল। তারপর নীরবে উঠিয়া আসিল। সকলে এতক্ষণ শ্বাসরোধ করিয়াছিল। শশীর উঠিয়া আসার ইঙ্গিতে ঘরে তাহাদের সমবেত কান্না একেবারে ভাঙিয়া পড়িল। বিধবা বউটি পাগলের মতো ছুটিয়া আসিয়া শশীর পথ রোধ করিয়া বলিল, না, তুমি যেতে পাবে না শশী, আমার ভূতকে বাঁচিয়ে যাও আমার ভূতকে বাঁচিয়ে। ও যে আমার জন্যে জাম আনতে গাছে উঠেছিল। শশী কি বলিবে, সে গম্ভীর হয়ে থাকে। তারপর পথ পাইলে বাহির হইয়া যায়। জুতা হাতে করিয়া সে নামিয়া যায় পথে। পায়ে চলা পথটির শেষেও সে কান্নার শব্দ শুনিতে পায়। শ্রীনাথ দাসের মুদি দোকানের সামনে বাঁশের বাতার তৈরি বেঞ্চিতে বসিয়া কয়েকজন জটলা করিতেছিল। বোধহয় গল্পে মশগুল থাকায়
বাসুদেবের সঙ্গে যাওয়ার সময় শশীকে তাহারা দেখিতে পায় নাই। এবার শ্রীনাথ দেখিতে পাইয়া ডাকিয়া বলিল, একটু বসে যান ছোটবাবু, টুলটা ছাড়ো দেখি। নিয়োগী মশাই, ছোটবাবুকে বসতে দাও। পঞ্চানন চক্রবর্তী জিজ্ঞাসা করিল, কোথা গিয়েছিলে শশী? শশী বলিল, বাসুদেব বাণিজ্যের বাড়ি। ভূত এইমাত্র মারা গেল, পরে বাঁচল না বুঝি ছেলেটা। তবে তোমাকে বলি শশী, শোনো, ভূত যেদিন পড়ল আছাড় খেয়ে, সে দিনটা ছিল বৃহস্পতিবার। খবর পেয়ে মনে কেমন খটকা বাঁধল। বাড়ি গিয়ে দেখলাম পাঁজি, যা ভেবেছিলাম ছেলেটাও পড়েছে। বারবেলাও হয়েছে খতম। লোকে বলে বারবেলা কি সবটাই সর্বনেশে বাপু। বিপদ যত ওই খতম হবার বেলা। বারবেলা যখন ছাড়ছে, পায়ে কাটাটি ফুটলে দুদিনে উঠে অক্কা পাইয়ে দেবে। নবীন জেলের বড় ছেলেটাকে সেবার কুমির নিলে, সেদিনও বৃহস্পতিবার। সেবারও ছেলেটা খালে নামলো। বারবেলা অমনি ছেড়ে গেল। গাউদিয়ার খালে নইলে কুমির আসে? খালের কুমির শুধু নয়, ভূতের কথাও আসিয়া পড়িল। তারপর বাজারের সন্ন্যাসী, বাজার দর, একাল সেকালের পার্থক্য, নারীহরণ, পূর্ণ তালুকদারের মেয়ের কলঙ্ক, বিদেশবাসী, গাঁয়ের বড় চাকুরে সুজন দাস, এইসব আলোচনা। শশী কি এত উঁচুতে উঠিয়া গিয়াছে যে এইসব গ্রাম্য প্রসঙ্গে তাহার মন বসিল না। শান্ত অবহেলার সঙ্গে নীরবে শুনিয়া গেল। তা তো নয়, শুধু আধখানা মন দিয়া সে ভাবিতেছিল, এতগুলি মানুষের মনে মনে কি আশ্চর্য মিল। কারো স্বাতন্ত্র্য নাই, মৌলিকতা নাই, মনের তারগুলি এক সুরে বাঁধা। সুখ দুঃখ এক, রসানুভূতি এক, ভয় ও কুসংস্কার এক, হীনতা ও উদারতার হিসাবে কেউ কারো চেয়ে এতটুকু ছোট অথবা বড় নয়। পঞ্চানন জমিদার সরকারের মুহুরী, কীর্তিনিয়োগী পেনশনপ্রাপ্ত হেড পিয়ন শিবনারায়ণ গাঁয়ের বাংলা স্কুলে মাস্টার, গুরুগতির চাষ আবাদ ব্যবসায়ী, আদের পৃথক মনগুলি এক ধাঁচে গড়িয়া উঠিল। কি করিয়া স্বতন্ত্র মনে হয় শুধু ভুজঙ্গধরকে। বাজিতপুরে সে ছিল এক উকিলের মুহুরী, টাকার গোলমালে 2 বৎসর জেল খাটিয়া আসিয়াছে। বেশি কথা ভুজঙ্গধর বলে না। ছোট ছোট কুটিল চোখের চাহনি, চঞ্চলভাবে এদিক ওদিক ঘুরিয়া বেড়ায়। মনে হয় কি যেন সে মতলব আটিতেছে, গোপন ও গভীর। কীর্তিনিয়োগীর মাথা চুড়িয়া চকচকে টাক। একদিন পিয়নের হলদে পাগড়িতে টাক থাকিত, এখন টাকের উপর আলুর মতো বড় আপটি দেখে হাসি পায়। ইহার প্রতি শ্রীনাথের শ্রদ্ধা গভীর। কেন সে কথা কয়ে জানে না। কীর্তির কথাগুলি শ্রীনাথ যেন গিলিতে থাকে। কীর্তি একটি পয়সা বাহির করিয়া বলে, ও শ্রীনাথ, সাবু দিও দেখি 1 পয়সার। শ্রীনাথ 1 পয়সায় যতটা সাগু কাগজে মুড়িয়া তাহাকে দেয়, তাহা দেখিয়া সকলে যেন ঈর্ষাবোধ করে। ভুজঙ্গধরের সাপের মতো চোখ দুটিতে কয়েকবার পলক পড়ে না। উপরে ঝোলানো কেরোসিনের আলোটাতে শ্রীনাথের দোকানে আলো মন্দ হয় না। দোকানের সাজানো জিনিসগুলিতে যেন একটি লক্ষ্মীশ্রী ছড়ানো থাকে। ছোট ছোট চৌকো কাঠের খোপে চাল ডাল, একটা ময়দার বস্তা, বারকোষে বসানো তেলের গাদমাখা পাত্র, মুড়ির 2টি জ্বালা, হরিণের ছবি আঁটা দেশলাইয়ের প্যাক, একদিকে কাঁচ বাসানো হলদে টিন, সাগু, বার্লি, গোল গোল লজেন্স। ভুজঙ্গধর চারিদিকে চোখ বুলায়। শ্রীনাথের বসিবার ও পয়সা রাখিবার চৌকো ছোট চৌকিটি ভালো করিয়া দেখিবার ভূমিকার মতো। সামনে পথ দিয়া আলো হাতে কেহ হাঁটিয়া যায়, কেহ যায় বিনা আলোতে। শ্রীনাথের 1-2টি খদ্দের আছে। উপস্থিত একজন খদ্দেরকে সে ভূতর মৃত্যু সংবাদ শোনায় না, সে বিষয়েই আলোচনা চলুক। ভূতর কথাটা তাহারা ভোলে নাই। শশী উঠি করিতেছিল, এমন সময় সকলকে অল্প বিস্তার অবাক করিয়া এক হাতে ক্যাম্বিসের ব্যাগ, এক হাতে লাঠি, বগলে ছাতি, পায়ে চটি, গায়ে উড়ানি যাদব পণ্ডিত পথ হইতে শ্রীনাথের দোকানের সামনে উড়িয়া আসিলেন। মানুষটা বুড়া, শরীরটা শীর্ণ, কিন্তু হাড় কখানা মজবুত। বিদ্যা যাদবের বেশি নয়, পণ্ডিত বলিয়া খ্যাতিও তাহার নাই। ধার্মিক ও অলৌকিক শক্তি সম্পন্ন বলিয়াই তিনি প্রসিদ্ধি লাভ করিয়াছেন। গৃহস্থ যোগী তিনি, সংসারী সাধক। স্পর্শ করিবার অধিকার যাহাদের আছে, দেখা হইলে পায়ের ধুলা নেয়, অপরে সাষ্টাঙ্গ প্রণিপাত করে। সাধনপথের কতকগুলি
স্তর যাদব অতিক্রম করিয়াছেন কেহ জানে না। ভক্তি যাদের উচ্ছ্বসিত তারা সোজাসুজি সিদ্ধি লাভের কথাটাই বলে। যাদব নিজে কিছু স্বীকার করেন না, প্রতিবাদও করেন না। কায়েতপাড়ার পথের ধারে যামিনী কবিরাজের বাড়ি ও শশীদের বাড়ির মাঝামাঝি একটা ছোট একতলা বাড়িতে যাদব বাস করেন। এত পুরাতন এমন জীর্ণ বাড়ি এ অঞ্চলে আর নাই। বাড়ির খানিকটা অংশ ভাঙিয়া পড়িয়াছে। এককালে চারিদিকে বোধহয় প্রাচীর ছিল, এখন ছড়ানো পড়িয়া আছে শ্যাওলা ধরা কালো কালো ইট। যাদব বাস না করিলে বাড়িটা অনেকদিন আগেই ভূতের বাড়ি বলিয়া খ্যাতি লাভ করিত। স্ত্রী ছাড়া সংসারে যাদবের কেহ নাই। পাগলাটে স্বভাবের জন্য গ্রামের ছেলেপুলে যাদবের স্ত্রীকে পাগল দিদি বলিয়া ডাকে। কয়েকদিন আগে যাদব কলিকাতায় গিয়াছিলেন, আজ তাহার ফিরিবার কথা নয়। সকলে শশব্যস্তে প্রণাম করিয়া বসিতে দিল। পঞ্চানন জিজ্ঞাসা করিল, হঠাৎ ফিরে এলেন পণ্ডিত মশাই? যাদব বলিলেন, গৃহমানুষ শহরে মন টিকল না বাবা। শ্রীনাথ উচ্ছ্বসিতভাবে বলিল, আপনারা মন টেকাটেকি দেবতা? এ কথায় যাদব হাসিলেন। উচ্ছ্বসিত ভক্তিকে গ্রহণ করিবার পদ্ধতি তাহার এই। একে সকলের তিনি কুশল প্রশ্ন করিলেন। ভূতর মৃত্যু সংবাদে দুঃখিত হইয়া বলিলেন, আহা, কিন্তু বিশেষ বিচলিত হইলেন না। জীবন মরণ যাহার নিকট সমান, দুরন্ত একটা বালকের মৃত্যুকে বিচলিত হওয়ার কথাও তার নয়। তবু শশীর মনে হইল সাধারণভাবে আরও একটু ব্যথিত হওয়া যাদবের কোন যেন উচিত ছিল। কানে না শুনিতে পায় একটা পরিবারে এখন যে বুক ভাঙা হাহাকার উঠিয়াছে, যাদবের কি সে কল্পনা নাই? মিনিট 10 বসিয়া যাদব উঠিলেন, বলিলেন, যাবে না কি শশী বাড়ির দিকে? শশী বলিল, চলুন। লাঠি ঠুকিয়া যাদব পথ চলেন। শশী জানে এত জোরে লাঠির শব্দ করা সাপের জন্য। মরিতে যাদব কি ভয় পান? জীবন মৃত্যু তার কাছে সমান হইয়া গিয়াছে, অথবা শুধু সাপের কামড়ে মরিতে তার ভয়? চলিতে চলিতে যাদব বলিলেন, তুমি তো ডাক্তার মানুষ শশী, চরক সুশ্রুত ছেড়ে বিলাতি বিদ্যে ধরেছ। চরক সুশ্রুত ছেড়ে বিলাতি বিদ্যে ধরেছ, কেটে ছিঁড়ে গা ফুঁড়ে মরা মানুষ বাঁচাও। ব্যাপারটা কি বলো দেখি, তোমাদের সত্যি সত্যি কিছু আছে নাকি তোমাদের চিকিৎসা শাস্ত্রে? শশী বলে, আজ্ঞে আছে বই কি পণ্ডিত মশাই, কারো একার খেয়ালে তো ডাক্তারি শাস্ত্র হয়নি। হাজার হাজার বৈজ্ঞানিক সারা জীবন পরীক্ষা করে করে সব আবিষ্কার করেছেন, নইলে জগৎশুদ্ধ লোক। যাদব বলিলেন, সূর্যবিজ্ঞান না জানা সব বৈজ্ঞানিক তো? আদি জ্ঞান যার নেই, পরবর্তী জ্ঞান সে পাবে কোথায় শশী? যেমন তোমার সব একালের ডাক্তার, তেমনি সব কবিরাজ, দৃষ্টিহীন সব অন্ধ। গাছের পাতার রস নিগড়ে ওষুধ করলে গাছের পাতায় ওষুধের গুণ এলো কোথা থেকে? সূর্যবিজ্ঞান যে জানে, সে শেকড় পাতা খোঁজে না শশী। একখানি আতসী কাচের জোরে সূর্যরশ্মিকে তেজস্কর ওষুধে পরিণত করে রোগীর দেহে নিক্ষিপ্ত করে মুহূর্তে নিরাময়। মোটা মোটা বই পড়ে ছুরি কাঁচি চালাতে শিখে কি হই? মনে মনে শশীর আগে গ্রাম্য মনের অপরিত্যাজ্যা সংসারে সেও যাদবকে ভক্তি কম করে না। তাই সাই না দিলেও তর্ক সে করিতে পারে না। বাড়ির সামনে আসিয়া যাদব বললেন, কলকাতা থেকে আঙ্গুর এনেছি, দূরে খেয়ে যাও শশী। মুখে বিরুদ্ধ সমালোচনা করিলেও শশীকে যাদব কি স্নেহ করেন, স্নেহ বিদ্বেষ যার সাথে সমান। শশী বলিতে পারে না আঙ্গুর খাওয়ার শখ তার নেই। যাদবের সঙ্গে ভিতরে যাই। ডাইনে বাড়ির ভাঙা অংশের স্তূপ, তার পিছনে যাদবের 10 বছরের পরিত্যক্ত ভিটা। ভারী কাষ্ঠের জীর্ণ কপাটে যাদব লাঠি ঠোকেন। ভিতর হইতে সাড়া লইয়া পাগল দিদি দরজা খুলিয়া বলেন, আজ ফিরলে কেন গো শশী? এসো নাকি সাথে? এসো, ভেতরে এসো। মুখে একটাও দাঁত নেই, তবড়ানো গাল, পাকা চুল। পাগল দিদিকে যাদবের চেয়েও বুড়ো দেখায়। পিঠটাও পাগল দিদির একটু বাঁকিয়া গিয়াছে, তবু শীর্ণ জরাগ্রস্ত দেহে ক্ষীণ প্রাণটুকু লইয়া পাগল দিদি ফোকলা মুখে অনবরত হাসেন। এই ভাঙা বাড়ি, ডোবা জঙ্গল ভরা এই গাঁওদিয়া গ্রাম, এখানে তাহার বার্ধক্য পীড়িত জীবন সব যেন কৌতুকময়। ঘনানো মৃত্যুর স্বাদে পাগল দিদি কৌতুকময়ী। শশী বসিলে চিবুক ধরিয়া বললেন, বড় কর্তা কদিন বাড়ি ছিল না, জানতে না বুঝি? ছোট কর্তা এলে না কেন গো? দূরে শাড়িটি পরে চুলটি বেঁধে বউটি সেজে যে বসেছিলাম তোমার জন্যে। আঙ্গুরগুলি যাদব ব্যাগে ভরিয়া আনিয়াছেন, বাহির করিয়া দেখা গেল চাপ লাগিয়া অর্ধেক ফল গলিয়া গিয়াছে। ব্যাগে একটি জামা, দুখানা কাপড়, গামছা এইসব ছিল। আঙ্গুরের রসে সব ভিজিয়া গিয়াছে। যাদব অপ্রতিভ হইয়া হাসেন। পাগল দিদি বলেন, দেখো না,
দাদা বুড়োর বুদ্ধি বেগে ভরে ফল এনেছেন, কেন গামছাখানা খুলে বেঁধে আনতে পারলে না? পাগল দিদি হাসেন, মুখের চামড়া কুঞ্চিত হইয়া হাজার রেখার সৃষ্টি হইয়া যায়। আঙ্গুর খাইতে খাইতে শশী পাগল দিদির মুখখানা নীরবে দেখিতে থাকে। রেখাগুলিকে তাহার মনে হয় কালের অঙ্কিত চিহ্ন, সাংকেতিক ইতিহাস। জীবন কি ছিল পাগল জীবন কি ছিল কি জীবন ছিল পাগল দিদির যৌবনে। শশী তখন জন্মে নাই। নৈচ্ছ বিশীর্ণ দেহটি যখন সুঠাম ছিল, মুখের টান করা ত্বকে যখন লাবণ্য ছিল, কেমন ছিল তখন পাগল দিদির মুখের রেখায় আজ কি তাহা সে পড়িতে পারিবে? গুছানো সংসার, পাগল দিদির উপর করা বাসনগুলি সাজানো, হাঁড়ি কলসির মুখগুলি ঢাকা, আমকাঠের সিন্দুকটায় গায়ে ধৌত পরিচ্ছন্নতা, পিল জুসে দীপ্তির শিখা উজ্জ্বল, ঘরে এখনো ধূপের মৃদু গন্ধ আছে, আর শান্ত সব এখানে শান্ত, মৃদু মোলায়েম প্রশান্তি ঘরে ব্যাপ্ত হইয়া আছে। এ ঘরের আবহাওয়ার অমায়িকতা যেন নিঃশ্বাসে গ্রহণ করা যায়। ভাঙা হাটে যে বিষণ্ণ স্তব্ধতা ঘনাইয়া থাকে, এ তা নয়। এ ঘরে বহু যুগ ধরিয়া যেন মানুষের জ্বালা করা বেদনার হল্লা প্রবেশ করে নাই। এ ঘরের জীবন লইয়া কেহ যেন কোনোদিন হইচই করিয়া বাঁচে নাই। আজীবন শুধু ঘুমাইয়া এ ঘরকে কে যেন ঘুম পাড়াইয়া রাখিয়াছে। বড় ভালো লাগে শশীর। সে তো ডাক্তার, আহত ও রুগ্নের সঙ্গে তার সারাদিনের কারবার। দিন ভরিয়া তার শুধু মাটি ছোঁয়া বাস্তবতা। শ্রান্ত মনে সন্ধ্যার জনহীন মন্দিরে বসার মতো বুড়ো বুড়ির এই নীড়ে সে শান্তি বোধ করে। শুধু আজ নয়, এখানে আসিলেই তাহার মন যেন জুড়াইয়া যায়। অথচ আশ্চর্য, এই ঘরখানার এতটুকু আকর্ষণ বাহিরে সে বোধ করে না। এখানে না আসিলে সে তো বুঝিতে পারে না মনে তাহার জ্বালা বা অসন্তোষ আছে। এখানে আসিয়া যে সন্তাপ তাহার ধীরে ধীরে জুড়াইয়া আসে, এই ঘরের বাহিরে তাহার দিন, সপ্তাহ, মাসব্যাপী জীবনে তাহাই এমনভাবে খাপ খাইয়া মিশিয়া থাকে যে সন্তাপ সে টেরও পায় না।